তোমরা নাস্তা খাবে নাকি দুপুরের খাবার খাবে? অসহায় চোখে একবার তীরকে দেখে মাথা নিচু করে বসলো হৃদি। তীর হৃদিকে লজ্জা পেতে দেখে আবারও বলল, বুঝলে শালিকা, আজ আমার ভাইও বেশ ঘুমিয়েছে। এই, তোমরা কি রাতে ঘুমের ওষুধ খেয়েছিলে? তীব্রর সোজা উত্তর। না। হৃদি কিছুটা অস্বস্তি বোধ করে বলল, আসলে ভাইয়া কাল রাতে তীব্রর অনেক জ্বর। হৃদি কিছু বলার আগে তীব্র বলল, বউ ছিল তাই জ্বর ভালো হয়ে গেছে। বউ শুধু জড়িয়ে ধরলেই সব ভালো হয়ে যায়। হৃদি লজ্জায় লাল হয়ে কটমট করে তাকালো তীব্রর দিকে, কিন্তু তীব্র সেসবে কোনো তোয়াক্কা করছে না। সে নিজের মতো খাচ্ছে। অসভ্য। হৃদিতা তীব্রর দিকে তাকিয়ে থেকে মনে মনে অসভ্য বলতে ভুলল না। তীর হাঁ হয়ে ভাইয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে চুপ হয়ে গেল। ভাই তার নির্লজ্জ, তাতে কোনো সন্দেহ নেই। নীলিমা তীব্রর কথায় হেসে বলল, আজ কারো বউ না বলে আফসোস। তীব্র হৃদির দিকে তাকিয়ে বলল, নীর, আমাদের শালাবাবু কিন্তু এখনো সিঙ্গেল, ট্রাই করতে থাকো। নীলিমা তীব্রর কথায় কিছুটা অবাক হয়ে তাকালো তীব্রর দিকে, কিন্তু তীব্রর দৃষ্টি হৃদিতে আবদ্ধ। তীর ভুরু কুঁচকে তাকালো ওদের দিকে। কাহিনী কি নীর? নীলিমা হক চকিয়ে তাকালো তীরের দিকে। তীর ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে নীলিমার দিকে। নীলিমা আমতা আমতা করে কিছু বলার আগেই তিন্নিকে কোলে করে এগিয়ে আসে হৃদ। এতক্ষণ সে রোজ আর তিন্নিকে নিয়ে বাইরে গার্ডেনে ছিল। রোজ এখন দাদার কোলে বসে ফুল দেখছে। হৃদ টেবিলে হৃদিতাকে বসে থাকতে দেখে বলল, তুই কি এখানে থাকবি? হৃদি মুখ খোলার আগেই তীব্র বলল, তোমার বোনের বিয়ে হয়েছে, একটা ভাগ্নিও আছে, সাথে তো ওয়ান অ্যান্ড অনলি হাজব্যান্ড তো আছে, তাহলে এখানে থাকবে না তো কোথায় থাকবে? হৃদ বিরক্ত হয়ে তাকালো তীব্রর দিকে। হৃদ প্রচন্ড বিরক্ত তীব্রর ব্যবহারে। তীব্রর ব্যবহারে এমন যেন এতগুলো মাস কিছুই হয়নি, খুব স্বাভাবিক সবকিছু। হৃদ তীব্রর কথায় বিরক্ত হয়ে হৃদিকে বলল, তাহলে তুই এখানেই থাকবি? আমি চলে যাচ্ছি, তোর জন্য অপেক্ষা করছিলাম। হৃদি ভাইয়ের মনের ভাব বুঝল। সেম প্রশ্ন তার মনে আসলেও হৃদি তীব্র থেকে দূরে থাকতে চায় না। সে তীব্রকে যতটুকু বোঝে সে এমনি কিছু করবে না। রোজের ওপর অ্যাটাক হওয়ার পর হৃদির মনে মেয়েকে হারানোর ভয় ঢুকেছে। রোজকে সে রিক্সে রাখতে চায় না। তাছাড়া তীব্রর কাছে না থাকার মধ্যে একটা কারণ ছিল মোনা আর তীব্রর সম্পর্ক, যেটা এখন নাটক ছিল মাত্র। ভাইয়া রোজ। হৃদিকে কিছু বলতে না দিয়ে বলল, আমি আসছি তাহলে, বাইরে রূপ আছে, ওকে বলে আমি চলে যাব। হৃদ চলে যেতে চাইলে ধীর বলে, হৃদ, আজ থেকে যাও। কতদিন পর সবাই একসাথে বলো তো। থাকো প্লিজ, তাছাড়া নীরও তো আছে। তীরের কথায় হৃদ আর চোখে তাকালো নীলিমার দিকে। নীলিমা আজকাল বড্ড জ্বালাচ্ছে তাকে। মেয়েটা সেই পার্টির পর থেকে তার সাথে আগের মতো কথা বলছে না, দূরে সরে থাকছে। কিন্তু কেন? মেয়েটা কি অবুঝ, নাকি হৃদের তরফ থেকেই একতরফা অনুভূতি? কি জানি। তবে কি নীলিমাকে হারাতে হবে? হারাবেই যখন, তখন কেন এলো? হৃদের ভাবনার মাঝেই তীব্র বলল, এইভাবে খাবার নিয়ে বসে থাকলে পেট ভরবে, আসেন খাইয়ে দিই। হৃদি হক চোখে রাগি চোখে তাকালো তীব্রর দিকে। তীব্র সেদিকে তোয়াক্কা না করেই বলল, আমাকে জড়িয়ে ধরলে তো আর সকালে খিদে মেটে যাবে না, খেয়ে আবার জড়িয়ে ধরেন, আসেন খাইয়ে দিই। হৃদি লজ্জায় আর মাথা তুলতে পারল না। হৃদ তীব্রর কথা না শুনলেও শেষের কথা শুনে দাঁড়ালো না। এদিকে হৃদি মানা করার পরেও তীব্র জোর করে হৃদিকে খাইয়ে দিল। তীর আফসোস করে বলল, তোর সিস্টেমে লজ্জা নেই? তোকে লজ্জা দিতে গিয়ে এখন আমারই লজ্জা লাগছে, অসভ্য। তীব্র তীরকে শুধরে দেওয়ার ভঙ্গিতেই বলল, হুম, চরম অসভ্য। ওই আর কি, বউ বলে, তবে সব বরই বউয়ের কাছে অসভ্য হয়। তীর আর কথা বাড়ালো না, তাড়াতাড়ি খাওয়া শেষ করে উঠে পড়ল। একে লজ্জায় ফেলা সম্ভব না। যে লজ্জায় ফেলবে সে নিজেই পড়বে লজ্জায়। তীর যাওয়ার সময় বিড়বিড় করে আওড়ালো, নির্লজ্জ। তীর চলে যেতেই তীব্র বাঁকা হাসলো। হৃদিকে খাইয়ে দিতে দিতে বলল, বেশি বেশি খাবেন যান, একটু বেশি আমল হলে সামলাতে হবে তো। হৃদি এবার চট করে উঠে পানি খেয়ে আর এক মুহূর্ত দাঁড়ালো না। এখানে থাকলে তাকে লজ্জায় মেরে ফেলবে, অসভ্য পুরুষ। তীব্র হৃদির যাবার দিকে তাকিয়ে আবারও বাঁকা হাসল। হৃদির খাওয়া এটো খাবারটা নিজের মুখে পুড়ে খেয়ে নিল। তীব্র খাবার খেতে খেতে একবার তাকালো নীরের দিকে। নীর তখনও কিছু একটা ভাবছে। নীরকে ভাবনায় দেখে তীব্র আর কিছু বলল না, খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। রাত প্রায় বাজে 1:10। এখনো বাসায় ফেরেনি তীব্র।
সেই যে বের হয়েছে, অথচ বাসায় ফেরার নাম নেই। রোজকে ঘুম দিয়ে চিন্তিত মুখে ঘড়ির দিকে বারবার তাকাচ্ছে হৃদিতা। পরনে শাড়ির আঁচলটা মেঝেতে পড়ে আছে অবহেলায়। হাতের ফোনটা নিয়ে তীব্রকে কল করতে গিয়েও করল না হৃদি। অস্বস্তি বোধ হচ্ছে। তাদের মধ্যে তো স্বাভাবিক হয়নি এখনো। এতদিনের নিখোঁজ দূরত্বের পর কিছুটা অস্বস্তি বোধ হচ্ছে। এমনটা না যে তীব্রকে সে মানতে পারছে না, কিন্তু কোথাও তো চিনচিনে ক্ষুদ্র ব্যথা অনুভব করছে হৃদি। হয়তো অভিমান, অভিযোগ তার এখনো আছে। তীব্রর জন্য চিন্তা হলেও ফোন করছে না হৃদি। এই একটা নাম্বারে সে কত কল করেছে আননোন নাম্বার থেকে, শুধু তীব্রর কণ্ঠটা শোনার জন্য। কারণ শুরু আর শেষ তীব্রর মাঝেই হতো তার। আর এই অভ্যাস তাকে ভীষণ পীড়া দিয়েছে। হাড়ে হাড়ে বুঝিয়েছে তীব্র ছাড়া সে অচল। নিঃশ্বাস বন্ধ হয়ে আসত। খুব করে চাইতো তীব্রকে তার পাশে। তীব্রর বুকে মাথা রেখে শান্তিতে ঘুমাতে ইচ্ছে হতো। সব ভেবে হৃদি দীর্ঘশ্বাস ফেলল। অনেক ভেবে কল করলো তীব্রকে। দুবার রিং হতেই তীব্র কল রিসিভ করলেও ওপাশ থেকে কোনো কথা নেই। হৃদি একটু থেমে বলল, কোথায় আছেন? তীব্র উল্টা প্রশ্ন করল। আপনি কোথায় আছেন? হৃদি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বাসায়, অনেক রাত হয়েছে। বা আমিও বাসায় আছি। হৃদি কিছু বলার আগেই হুট করে শাড়ি ভেদ করে একটা তপ্ত হাত হৃদির পেট স্লাইড করে শক্ত করে চেপে ধরে কানে ফিসফিস করে বলে উঠল, এখানে কি করছেন? আমাদের রুম না এটা। হৃদি চমকে উঠে তীব্র তপ্ত স্পর্শে। তীব্র এক হাতে হৃদির কোমর জড়িয়ে ধরে ঘুরিয়ে মুখোমুখি দাঁড় করালো। অন্য হাতে হৃদির চোয়াল শক্ত করে চেপে ধরে রাগে গজ গজ করতে করতেই বলল, আমার ধৈর্য পরীক্ষা নিচ্ছেন জান? হৃদির চোখ ছলছল করে উঠল। তীব্র শরীরে এখনো জ্বর আছে, তবে তুলনামূলকভাবে কম। তীব্র চোয়াল ছেড়ে মুখ নামিয়ে আনলো হৃদির কাঁধে। সেখানে ছোট ছোট চুমু দিয়ে ধীরে ধীরে উঠে আসলো হৃদির কানের কাছে। হৃদি ক্ষণে ক্ষণে কেঁপে কেঁপে উঠে তীব্র পেটের দিকের শার্ট মুঠো করে ধরল। তীব্র কানের কাছে এসে ফিস ফিস করেই বলল, আপনার অস্বস্তি বোধ লাগলেও আপনাকে আমার কাছেই থাকতে হবে। অভিযোগ থাকলেও আমার কাছে আসতে হবে। আপনাকে আমি আসক্ত চান, ভীষণভাবে আসক্ত। তীব্র চৌধুরীকে জটিল নেশায় জড়িয়ে এভাবে দূরে সরে থাকা, নট অ্যালাউ। ইউ হ্যাভ টু পে ফর দিস। কথাটা বলে হৃদিকে কিছু বলার সুযোগ না দিয়েই মুহূর্তেই হৃদির ঠোঁটের মাঝে ঠোঁট ডুবিয়ে দিল। হৃদি তীব্রকে ছাড়াতে চাইলে তীব্র দেয়ালে ঠেসে ধরে নিজের ভর কিছুটা ছেড়ে দিল হৃদির দিকে। হৃদি নড়চড় করতে না পেরে পড়ে রইল সেভাবেই। অনেকক্ষণ পর হৃদিকে ছাড়তেই হৃদি ধরলে পড়ল তীব্রর বুকে। ঘন ঘন শ্বাস নিচ্ছে, কথা বলার শক্তিও পাচ্ছে না। আর একটু হলেই দম বন্ধ হয়ে মারা যেত। হৃদির ঘন কালো রেশমি চুল ঝট করেই খুলে দিল তীব্র। ঝড়ঝড় করে ঝরে পড়ল তার কোমরের নিচে পর্যন্ত। তীব্র তাকালো হৃদয় দিকে, চোখের পানি মুছিয়ে কপালে শব্দ করেই চুমু খেল। হলদে মায়াবী মুখে এক রাস মায়া, মায়াবতীর চোখের মায়া। হাঁপিয়ে ওঠা মায়াবী মুখটা দেখে তীব্রর লোভ হলো। হৃদির অবস্থা দেখেও তীব্রর আজ মায়া হলো না। ঝট করে কোলে তুলে এগিয়ে গেল বেডরুমের দিকে। তীব্র আজ নেশায় আসক্ত। এই নেশায় জড়িয়ে আছে তার পুরো সত্তা, তার পৃথিবী। এই নেশা কখনো তার যাবে না। স্বামী স্ত্রীর মধ্যে একটা ব্যাপার আছে, এটা হাজার ঝগড়া করলেও কারো উচিত নয় তাদের মধ্যে বলা। কারণ স্বামী স্ত্রী মান, অভিমান, রাগ, অভিযোগ সব এক অপরের প্রতি থাকলেও ভালোবাসার পরিমাণ তার থেকে অধিক থাকে। আমির চৌধুরী ছেলের বেপরোয়া স্বভাব সম্পর্কে অবগত হলেও তিনি এটা শিওর তীব্র হৃদিকে ভালোবাসে। ভালোবাসে মানে কিন্তু আর 10টা স্বামী স্ত্রীর মতো না, একদম পাগলের মতো ভালোবাসে। দুনিয়া এদিক থেকে ওদিক হলেও তার হৃদিকেই চাই। মোট কথা সে সংসার করার মতো ছেলে তো ছিল না, তবে হৃদির সাথে মজনু হিসেবে তার সংসার ছিল চমক। চমক বলতে সত্যিই চমক। তীব্রর মতো নির্দয়, হৃদয়হীন মানুষের বুকে যে কারো প্রতি অগাধ ভালোবাসা থাকতে পারে তা সত্যি ম্যাজিকের মতোই আমির চৌধুরী সহ পরিচিত যারা জানে তাদের কাছে। শত শত সুন্দরী রমণীর মাঝে শ্যামকন্যা মেয়েটি তার নির্দয়, নির্মম, হৃদয়হীন বুকে প্রেমের সূক্ষ্ম ঝড় তুলেছে, যা ধীরে ধীরে তুফান আকার ধারণ করেছে। তিনি নিজের ছেলেকে যতটুকু বোঝে তাতে তিনি শিওর এর মাঝে কিছু তো ব্যাপার আছেই, জটিল কোনো ব্যাপার। নয়তো তীব্র হৃদিকে নিজের থেকে 1 ইঞ্চিও দূরে সরিয়ে রাখবে না। আমির চৌধুরী কথাগুলো ভেবে তাকালো রোজের দিকে। বাবার সাথে রোজের বেশ সখ্যতা আছে। সকাল সকাল বাবার কোলে চড়ে বাগান ভ্রমণ করেছে।
তীব্র বুক পকেটে ভরে বাগানে ঘুরে বেড়াচ্ছে মেয়েকে নিয়ে। মাঝে মাঝে আদর করছে, আবার কখনো এটা ওটা বলছে। আমির চৌধুরী কখনো ভাবেনি তীব্র সাজানো গোছানো সংসার বেঁচে থাকতে কখনো দেখবেন তিনি। এখনও মাঝে মাঝে তীব্রকে বাসায় বেশিক্ষণ দেখলে মনে হয় চাঁদ সূর্য সব উল্টো দিকে থেকে উদয় হয়েছে। তীব্র যতক্ষণ বাসায় থাকে তার কোলে আবশ্যক রোজ থাকবেই। মেয়েও তার বাবাকে ফেলে সব ভুলে যায়। আমির চৌধুরী স্বস্তির নিঃশ্বাস ফেলে রুমে চলে গেলেন। ওনার একটাই প্রার্থনা, এখন তার ছেলে মেয়েগুলো যেন সবসময় ভালো থাকে। হৃদি পিটপিট করে চোখ খুলে নিজেকে শোয়া অবস্থায় পায়। রাতে ঘুম না হওয়ায় মাথাটা বেশ ধরেছিল। রোজ কাল অনেক জ্বালিয়েছে। খুব সকালে রোজ ওঠার শব্দ টের পেলেও হৃদি ক্লান্তিতে ঘুমিয়েছিল। সে জানে তীব্র রোজকে সামলে নেবে। হৃদি উঠে বসে বিছানা ঠিক করে ব্যালকনিতে যেতেই দেখে বাপ বেটি মর্নিং ওয়াক এনজয় করছে। হৃদি রেলিংয়ে হাত রেখে দেখছে বাপ মেয়েকে। সেদিনের পর আজ 2 দিন পার হয়েছে। তীব্র আর তার মাঝে সব ঠিক হলেও এখনও সেই একটা কারণ মনের কোণে রয়েই গেছে। এমন না যে হৃদি চেষ্টা করেনি, কিন্তু তীব্র বরাবরই বলেছে। ভালোই তো আছি জান, কেন ধ্বংস চাইছেন? কথার যথার্থ বুঝছে না হৃদি। তীব্র কি চাইছে? সময় টিকটিক করে এগিয়ে যাচ্ছে, সেকেন্ড থেকে মিনিট, মিনিট থেকে ঘন্টা, দিন। চারদিকে তখন তপ্ত রোদ। খাখার রোদে চারদিকে যেন আগুন ঝরছে। এই রোদের মাঝে হেঁটে চলছে নীর। কলেজ শেষ করে এখন বাসায় যাবে, সেই উদ্দেশ্যে হাঁটতে শুরু করেছে। সামনে বাস স্ট্যান্ড, সেখান থেকে বাসে করে বাসায় ফিরবে। বাস স্ট্যান্ডের সামনে এসে দেখে বাস এখনও আসেনি। এখনও প্রায় 10 থেকে 15 মিনিট বাকি। নীর ঘেমে একাকার হয়ে গেছে। কিছুটা দূরে বসার জায়গা দেখে সেখানে বসে নীর। ফোনটা বের করে দেখতেই হুট করে হাত থেকে ফোনটা নিয়ে নিল কেউ। নীর হকচকিয়ে তাকালো পাশে বসা ব্যক্তির দিকে, চমকে উঠে বলল, আপনি? অন্য কাউকে আশা করেছিলে? আপনি এখানে? কেন আসতে পারি না? এটা পাবলিক প্লেস, যে কেউ আসতে পারে। আমি সেটা বলিনি। তবে কোনটা বলেছো? না মানে হুট করে আপনাকে দেখলাম তো। আমার কি তোমাকে জানিয়ে আসা উচিত ছিল? তবে জানিয়েই আসতাম যদি তুমি আমার ফোন ধরতে। এখানে কি কাজে এসেছেন? হ্যাঁ, জরুরি কাজে এসেছি। ও আচ্ছা, তাহলে আমি আসি আজ, আমার বাস চলে এসেছে। বলে উঠতেই হৃদ নীলিমার হাত ধরে টেনে বসিয়ে দেয়। আমি কি বলেছি চলে যেতে? হাত ছাড়ুন, বাস মিস হয়ে যাবে। হলে হোক। এমন করছেন কেন? ছাড়ুন। ছাড়বো। তার আগে আমার প্রশ্নের সঠিক সঠিক উত্তর দিতে হবে। মানে? এত মানে বোঝাতে পারবো না। আমার ফোন রিসিভ করো না কেন? রিদি আপু এখন আর আমাদের সাথে থাকে না। রিদি আপু ব্যতীত আপনার সাথে আমার আর কোনো কথা থাকতে পারে না, তাই। রিয়েলি? হুম। কিন্তু আমার কথা আছে তোমার সাথে। গাড়িতে ওঠো। আমি কোথাও যাব না, বাসায় যাব। হাত ছাড়ুন। হৃদ বেশি কথা না বলে নীলিমাকে টেনে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দেয়। নীর আরও কিছু বলতেই হৃদের এক ধমকে চুপ হয়ে যায়। হৃদ গাড়ি এনে থামায় একটা নিরিবিলি জায়গায়। গাড়ি থেকে নেমে নীলিমাকে বের করে বলল, এখন বলো সমস্যা কি তোমার? আমার কি সমস্যা? সেদিন দেখলাম পুরনো প্রেমিকের সাথে খুব কথা বলছিলে। আপনি কিভাবে জানলেন? সেটা বলা জরুরি মনে করছি না। তা পুরনো প্রেম জেগে উঠেছে বুঝি? নীর কিছু বলার আগেই হৃদ বলল, আমি কিছু শুনতে আসিনি, বলতে এসেছি। বিয়ে করতে চাই তোমাকে। তুমি কি রাজি? দেখো আমি অত শত করতে পারবো না, সরাসরি বলছি। তুমি কি আমাকে বিয়ে করবে? নীলিমা হতভম্ব হয়ে তাকিয়ে আছে হৃদের দিকে। হৃদ নীরের সাথে একটু ক্লোজ হয়ে দাঁড়ায়, এক হাত নীলিমার গালে রেখে বলল, নীর, আমি তোমার সাথে আমার বাকি জীবনটা কাটাতে চাই। আমি জানি না তুমি কেন আমাকে ইগনোর করছো এতটা দিন। নীলিমা হুট করেই বলল, একটা রেপিস্ট মেয়েকে বিয়ে করতে চান, যার কাছে আপনাকে দেওয়ার মতো কিছুই নেই? শরীরকে তো বিয়ে করতে চাইছি না, বলতে পারো মনটাকে বিয়ে করতে চাইছি। একাকী একটা সঙ্গী চাইছি, আমাকে বুঝবে, ভালোবাসবে, ব্যাস, দ্যাটস ইট। নীলিমার চোখ পানিতে ছলছল করে উঠল। নিজেকে সামলে নিয়ে বলল, এমন মেয়ে তো অনেক পাবেন, বরং সুন্দরী মেয়ে পাবেন। যদি বলি তোমাকেই চাই? নীরের চোখের পানি টপটপিয়ে চোখ বেয়ে পড়তেই হৃদ আলতো হাতে চোখের পানি মুছিয়ে দিয়ে নরম সুরে বলল, ভালোবাসি কিনা জানি না, তবে
ভালোবাসতে চাই। এতটা কি ছেড়ে যাওয়ার কথা কখনো না ভাবতে পারো? দেবে সেই অধিকার? নীর ফুপিয়ে কেঁদে উঠল। ঝট করে জড়িয়ে ধরল হৃদকে। হৃদ অবাক হলেও আলতো করে জড়িয়ে ধরল নীলিমাকে। ছটফট করতে থাকা মনটা শান্ত হলো। গভীর নিঃশ্বাস নিয়ে আলতো করে চুমু খেলো কপালে। আমি হসপিটালে জয়েন করতে চাই তীব্র। তীব্র হাতের ঘড়ি খুলতে খুলতে থেমে গেল। পর মুহূর্তে ঘড়িটা খুলে হৃদয়ের দিকে তাকায়। কিছুদিন পর থেকে জয়েন করুন। কেন? তীব্র হৃদয়ের দিকে তাকিয়ে বলল, আমার রোজ এখনো অনেক ছোট। রোজ ছোট নাকি অন্য কোনো কারণ? তীব্র একটু চুপ থেকে বলে, ফুপি বাসায় এসছে। এটা আমার কথার উত্তর না তীব্র। আপনি তো উত্তরও দিলেন না। যান, গিয়ে মায়ের সাথে দেখা করে আসুন। হৃদিতা কিছুটা অবাক হলেও মুচকি হেসে বলল, আপনি তো বলেছেন আমার আপনি ছাড়া আর কেউ নেই, মাও না। তাহলে তাছাড়া আমার মনে হয় না আমি ওনার সামনে গেলে উনি খুশি হবেন। আপু আছে তো? তীব্র হৃদয়ের দিকে তাকালো। হৃদির চোখে পানি টলটল মট করছে। মায়ের প্রতি অনেক অভিযোগ হৃদির। তীব্র হুট করে হৃদিকে টেনে বুকে জড়িয়ে ধরে মাথায় ঠোঁট চুমু খেয়ে বলল, যান, ভালোবাসি। হৃদি কাঁদো কাঁদো মুখ তুলে তীব্রর দিকে তাকালো। তীব্র হৃদির কপালে ঠোঁট ছুঁয়ে বলল। হৃদি চুপচাপ তীব্রর বুকের ধুকপুক শব্দ মন দিয়ে শুনছে। এর মাঝেই রোজের কান্নায় দুজনে বিছানায় তাকিয়ে দেখে রোজ ড্যাব ড্যাব করে তাকিয়ে ঠোঁট পুলিয়ে কাঁদছে। তীব্র হেসে উঠল। রোজকে কোলে তুলে আদর করতেই থেমে গেল রোজ। বুঝলেন যান, আপনার মেয়ে কিন্তু ভীষণ হিংসুটে। আমার রোমান্টিক মোমেন্টে 13টা বাজিয়ে দিল। বলে রোজ সহ হৃদিকে জড়িয়ে ধরল। নাস্তার টেবিলে বসে আছে সবাই। হৃদি তীব্র নাস্তা রেডি করে টেবিলে রাখতেই তীব্র নিচে নেমে আসে। রোজ বাবার কোলে বসে আছে। যেহেতু 6 মাস হয়েছে তাই একটু একটু করে দুধের পাশাপাশি সফট খাবার খাওয়ায় হৃদি। তীব্র মেয়ের সাথে সাথে মাকেও খাইয়ে দিচ্ছে। এটা এখন আর তেমন কিছু না, তাই লজ্জা পেলেও মেনে নিয়েছে সবাই। তিন্নি বাবার হাতে খেতে খেতে তীরের উদ্দেশ্যে বলল, পাপা আমাকে খাইয়ে দাও। তিন্নির কথায় বিস্তর হাসল তীর। তোর মা লজ্জায় কাঁপাকাঁপি করবে। কথাটা বলেই আর চোখে তাকালো বাবার দিকে। আমির চৌধুরী বিরক্ত হয়ে বললেন, লজ্জাহীন পরিবার একদম চাচুর মতো হয়েছে। দূর থেকে আমিনা বেগম এসব দেখে নিরাশ চোখে চাইলেন সবার দিকে। কথাটা তীব্রর উদ্দেশ্যে বলল তা তীব্র ভালোই জানে। তীব্র কমও নাকি। আমি তো শুনেছি তুমি নাকি আম্মুকে ছাড়া খাবার খেতে না ড্যাড। মাঝে মাঝে চুপি চুপি কিচেনে। আমির চৌধুরী কিটমিট করে বললেন। চুপ করো অসভ্য ছেলে। আমির চৌধুরী লজ্জা পেলেও তার সাইডে রেখে গম্ভীর মুখে বললেন, আমি নাকি এই বাড়িতে কেন এনেছো? তীব্র খেতে খেতে বলল, ওনার বাবার বাড়ি এটা, আসতেই পারে। মুহূর্তেই মধ্যে থমথমে পরিবেশ বিরাজ করছে ডাইনিং টেবিলে। আমির চৌধুরী ক্ষিপ্ত মেজাজে বললেন, ও কি করেছে তুমি ভুলে গেলেও আমি বলতে পারিনি। তীব্র চটপটে বলল, ভুলে ট্রাই করো, ভুলে যাবে ড্যাড। আপাতত ফপি ওরফে শাশুড়ি এই বাড়িতেই থাকবে। সবাই তীব্রর দিকে তাকিয়ে আছে। তীব্র তো তার ক্ষতি করা মানুষকে এক বিন্দু ছাড় দেয় না। তবে কি চাইছে তীব্র, কি চলছে তার মাথায়? সবার প্রশ্ন অনেক হলেও জানে তীব্র না বললে উত্তর পাওয়া সম্ভব না। আজ প্রায় 2 দিন হচ্ছে আমেনা বেগম এসেছেন। আশা থেকে তিনি নিজের ঘর থেকে বের হয়নি। আমির চৌধুরী, দাদি, তীর কেউই এই বিষয় নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন মনে করেননি। বিশেষ করে আমির চৌধুরী তো নয়ই। রূপালী যদিও আমেনার রুমে গেছে কয়েকবার, তবে আমেনা বেগম কোনো কথা বলেনি। রোজকে কোলে নিয়ে সোফায় বসে আছে হৃদি। বারবার আর চোখে ওপরের ঘরের দিকে তাকাচ্ছে, যে ঘরে আছেন আমেনা বেগম। হাজার কিছুর পরেও তো মা। হৃদি যেতে চেয়েও যাচ্ছে না। আমেনা বেগমের কারণে তার প্রথম সন্তান হারিয়েছে। এখন কোনো মতেই রোজকে হারাতে পারবে না। এমনিতেই রোজের জীবন নিয়ে অজানা কারণে আতঙ্কিত। মা হিসেবে রোজকে নিয়ে হৃদি কোনো রিস্ক নিতে চায় না। তাছাড়া তীব্রর ব্যাপারও কিছু বুঝতেছে না হৃদি। হৃদির ভাবনার মাঝেই খাবার হাতে রুম থেকে বেরিয়ে আসে একজন মহিলা স্টাফ। হৃদি ডাক দিয়ে বলল, শুনুন। জি ম্যাম। কতবার বলেছি আমাকে ম্যাম বলবেন না, আমার নাম ধরে ডাকবেন। আমি আপনার অনেক ছোট। সরি, মাঝে মাঝে ভুলে যায়। আচ্ছা, উনি কি খাবার খায়নি? খেয়েছে, তবে অল্প কিছু খেয়েছে। ও আচ্ছা, শুনুন, আমি খাবার রেঁধে দিচ্ছি, আপনি ওনাকে দিয়ে আসবেন। ঠিক আছে মানে রিদিতা। আপনি একটু আমায় সাহায্য করুন। রোজ এক্ষুনি ঘুম থেকে উঠেছে, ও এখন কারো কোলেই যাবে না। আপু বাসায় নেই, তিনি কি নিয়ে স্কুলে গেছে।
হৃদির হাতের বিরিয়ানির গন্ধে মৌ মৌ করছে পুরো বাড়ি। হৃদি রোজকে কোলে নিয়ে রান্না করে হাঁপিয়ে উঠেছে। মেয়েটা আজকাল একদম কোল ছাড়া হয় না। হৃদি এখানে আসার পর রান্না করেনি বলতে করতে দেয়নি কেউ। এই খাবারটা ওনাকে দিয়ে আসুন। কিন্তু উনি তো খাবার ঠিক মতো খাচ্ছেন না। এটা দিয়ে আসুন, হয়তো খাবে। মেয়েটা হৃদির কথা মতো বিরিয়ানি নিয়ে আমিনার রুমে যায়। হৃদি রোজকে নিয়ে ঘরে চলে আসে। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে দুইজন। হৃদি তার রোজকে বিছানায় শুইয়ে দিল। মামুনি, তুমি দিন দিন ভীষণ দুষ্টু হচ্ছ, খুব জ্বালাচ্ছ আম্মুকে। রোজ হাতের ঝনঝনি খেলনা নিয়ে তার ভাষায় অ আ উ করতেই হৃদি মুচকি হাসল। সময় তখন দুপুর গড়িয়ে কিছু সময় পার হয়েছে। হৃদি ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। স্টাফ মেয়েটি বলেছে আমিনা তার দেওয়া খাবার চেটেপুটে খেয়েছেন, এরপর ওষুধ খেয়ে চুপচাপ শুয়ে পড়েছেন। আচ্ছা, ওনার কি হয়েছে একবার কি দেখে আসবো? বলতে গেলে অনেক বছরই মাকে দেখেননি হৃদি। সেই বাচ্চা মারা যাবার পর থেকে মায়ের সাথে ইচ্ছা করে সব যোগাযোগ বন্ধ করেছে হৃদি। এরপর আর কোনো খোঁজ রাখেনি। শুনেছে আমেনা বেগম গ্রামেই থাকছে। ভাবনার মাঝে হৃদি চমকে উঠল, পেটে কারো হাতের স্পর্শ পেয়ে। নাসাগন্ধে এসে বাড়ি খেলো পরিচিত সুভাষ। এক হাতে পেট চেপে নিজের সাথে মিশিয়ে ধরল তীব্র। ঘাড়ে ঠোঁট দিয়ে স্লাইড করতেই কেঁপে উঠল হৃদি। নিজেকে সারাতে চাইলে আরও শক্ত করে চেপে ধরল তীব্র। ঘন ঘন শ্বাস ফেলে নিজেকে সামলাতে চেয়ে হুট করেই চোখ খিচে বন্ধ করে নেয় হৃদি। হৃদি কিছু বলার আগেই তীব্র হৃদিকে ঘুরিয়ে নিজের দিকে ফিরে গলায় মুখে গুজে জোরে নিঃশ্বাস টেনে নেয় নিজের মাঝে। হৃদি অস্পষ্ট সুরেই বলে, ছাড়ুন। তীব্র আবারও জোরে নিঃশ্বাস টেনে নিঃশব্দ কণ্ঠে বলল, আপনি এত নিঃশব্দ কেন যান? আপনার গ্রান এত টেস্টি কেন? হৃদি জোর করে নিজেকে ছাড়িয়ে বলল, জায়গা সময় দেখে রোমান্টিক হওয়া ভালো বরমশাই। তীব্র দুহাতে হৃদির কোমর জড়িয়ে বলল, বরমশাই, নট ব্যাড। হৃদি মুচকি হেসে প্রশ্ন করে, এই সময় হঠাৎ? তীব্র হৃদির গালে শব্দ করে চুমু খেয়ে বলল, মিস করছিলাম জান। হৃদি হেসে বলল, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি আজ বিরিয়ানি রান্না করেছি, এখনই নিয়ে আসছি। তীব্র ভুরু কুঁচকে বলে, হঠাৎ? হৃদি হকচকিয়ে বলল, এমনি আসুন আপনি। কথাটা বলে চলে যেতে চাইলে তীব্র হৃদির হাত ধরে ফেলে। খানিকটা মুচকি হেসে বলল, মায়ের জন্য রান্না করেছো, এটা বলতে সমস্যা নেই, আমি বলছি। হৃদির চোখ পানিতে ছলছল করে উঠল। হাত ছাড়িয়ে সোজা নিচে নেমে গেল। মা, কত না মায়ের ডাক, কিন্তু সে অভাগী। কথাটা ভেবে তাচ্ছিল্য হাসল হৃদি। সময় চলছে তার মতো। এর মাঝে কেটে গেছে একটা মাস। সময়ের সাথে বড় হচ্ছে ছোট্ট রোজ, সাথে রাগ জেদ দুটাই বাড়ছে। কেউ এক ঝলকে বলতে পারবে রোজ তীব্রর মেয়ে। আমির চৌধুরী তো ছেলেকে খোঁচা মারতে ছাড়ে না। যেমন বাপ তেমন মেয়ে, পারফেক্ট। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, দেখ এবার কেমন লাগে। কথাটা প্রায় বলতে থাকেন। আজও তো আর ব্যতিক্রম হয়নি। তীব্রর বুকে শান্ত হয়ে বসে আছে ছোট্ট রোজ। এদিকে তীব্রর অফিসের সময় পার হয়ে গেছে আরও ঘন্টাখানেক আগে। আমির চৌধুরী ছেলের ব্যাপারে সব জানে। অফিসে আসতে লেট হবার ব্যাপারেও জানে। কেন লেট হচ্ছে? রোজ বাবাকে ছাড়তে নারাজ, তাই লেট হচ্ছে। এই সুযোগে তিনিও কল করে ছেলেকে খোঁচা দিতে ভোলেননি। আগে আমির চৌধুরীর মনে হতো আমির তীব্রর বাবা না, তীব্রই আমির চৌধুরীর বাবা। আমির চৌধুরী সর্বদা ছেলের ভাবভঙ্গি কর্মকাণ্ড নিয়ে ভয় হতাশায় থাকত। তীব্র রাগী জেদি স্বভাব নিয়ে তিনি চিন্তায় থাকতেন। আমির চৌধুরী বিড়বিড় করেই বললেন, এখন নিজে বাবা হয়ে বুঝো সন্তানের জেদ কি ভয়ানক ব্যাপার। আমির চৌধুরী অফিসে বসে কথাগুলো ভাবছিল। মনে মনে তিনি ভীষণ খুশি ছেলেকে জব্দ করতে পেরেছেন। তাই রোজকে তিনি এমনি এমনি এত ভালোবাসেন না। কলিজা বাচ্চা একটা, দাদুর জান সে। তীর সেই কখন থেকে বাবাকে দেখে চলছে। আমির চৌধুরী সেদিকে কোনো কান নেই। উনি তো গভীর ভাবনায় ছোট ছেলেকে জব্দ করা নিয়ে ব্যস্ত। তীর বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে এবার বললেন, কি ভাবছো ড্যাড? আমির চৌধুরী চমকে উঠে বললেন, তীর কখন এলে? তীর ভুরু কুঁচকে বলল, এসেছি তো অনেকক্ষণ। কি ভাবছো তুমি ড্যাড? আমির চৌধুরী বিজয়ী হাসি হেসে বললেন, তোমার ভাইকে বেশ জব্দ করতে পেরেছি বুঝলে। তীর অবাক হয়ে বলল, কি? আমির চৌধুরী সব খুলে বলতেই তীর শব্দ করে হো হো করে হেসে উঠল। আমির চৌধুরী বিজয়ী হেসে বললেন, তাহলে বলো বাপকে। তীর আমির চৌধুরী বিজয়ী হাসিতে এক পাতিল পানি ঢেলে বলল,
আজ্ঞে আব্বাজান, তীব্র অফিসে আছে, মিটিংও শুরু করে দিয়েছে। আমির চৌধুরী মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। অবাক হয়ে বললেন, মানে? তীর বাবার মুখের দিকে তাকিয়ে অনেক কষ্টে হাসি থামিয়ে বলল। সো স্যাড ড্যাড। আমির চৌধুরী কটমট করে তাকালেন বড় ছেলের দিকে। রোজ দিদিভাইকে রেখে তো তীব্র আসবে না, তবে ব্যাপারটা তো দেখতে হচ্ছে। তীব্র কোথায়? তীর মুখ টিপে হেসে বলে, ওর কেবিনে আছে। আমির চৌধুরী তীরের দিকে বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে তীব্রর কেবিনের দিকে যেতে লাগলো। তীব্র রেগুলার অফিসে বসে না, তবে জরুরি মিটিং অ্যাটেন্ড করতে আসে। হসপিটালের ক্ষেত্রেও তাই, রেগুলার হসপিটালে যায় না, জরুরি ভিত্তিতে যায়। আমির চৌধুরী ছেলের ট্যালেন্ট দেখে গর্বিত হলেও আপাতত তিনি ছেলেকে হারাতে চান, তাই তো ছোট্ট নাতনিকে হাতিয়ার হিসেবে কাজে লাগিয়েছেন। আমির চৌধুরী তীব্র রুমে গিয়ে হাঁ হয়ে গেল। বিশাল টেবিলের একপাশে শুইয়ে রেখেছে রোজকে। রোজের পা বরাবর চেয়ারে বসে ল্যাপটপ থেকে পাশের রুমে বসা ক্লায়েন্টের সাথে ভিডিও কনফারেন্স মিটিং করছে তীব্র। দক্ষ হাতে ল্যাপটপ চালিয়ে যাচ্ছে। সবাই তাদের প্রেজেন্টেশন প্রেজেন্ট করছে। তীব্র মনোযোগ সহকারে তা দেখছে। রোজ বাবার এক হাত ধরে আছে। তীব্র হাতের সাথে লাল টুকটুকে বেলুন বেঁধে রেখেছে। রোজ আপাতত বাবার হাত থেকে বেলুন নেওয়ার ব্যস্ত হয়ে উঠেছে। তার ভাষায় অ আ উ কী সব বলেই যাচ্ছে, যদিও রোজ পাপা মা দুটো ডাক ডাকে, তবে খুব স্পষ্ট না। রোজ আপাতত ব্যস্ত হয়ে বেলুন ধরতে চাইছে। তীব্র মাঝে মাঝে মেয়ের দিকে তাকিয়ে মিষ্টি হেসে পুনরায় গম্ভীর মুখে ল্যাপটপের দিকে দেখছে। রোজ চেষ্টা করে যখন পারছে না, তখন ঠোঁট ফুলাতেই তীব্র মিটিং পজ করে মেয়েকে বুকিয়ে জড়িয়ে ধরেছে। বাবার বুকে শান্ত হয়ে কিছুক্ষণ পর আবার তার খেলায় মত্ত হচ্ছে। কখনো কখনো তীব্র রোজকে বুকে নিয়ে মিটিং অ্যাটেন্ড করছে। যেহেতু পার্টিতে সবাই রোজকে দেখছে, তাই প্রায় অনেকে হয়তো চিনেছে। কেউ কেউ ভীষণ অবাক, আবার কেউ কেউ বাকরুদ্ধ, আবার কারো কারো মনে হাজারো প্রশ্ন, যদিও এসব নিয়ে কেউ কোনো প্রশ্ন করার সাহস করবে না। তাছাড়া তীব্র চায় না রোজ আপাতত বাইরের কারো সংস্পর্শে আসুক। মেয়েকে নিয়ে কোনো প্রকার রিস্ক নিতে রাজি না সে। এদিকে আমির চৌধুরী তার ছেলের কর্মকাণ্ডে বাকরুদ্ধ। তীব্র যা করছে তা একটা মাও করতে হিমশিম খায়। আমির চৌধুরীর মনে হচ্ছে এটা তার ছেলে না, নিশ্চয় কোনো ভূত প্রেতে আচর করেছে। তীব্র এভাবে হ্যান্ডেল করবে এটা ইহজন্মে কল্পনা করেনি আমির চৌধুরী। আমির চৌধুরী তীব্রর দিকে তাকিয়ে মুচকি হাসল। উনি যে হেরে গিয়েও জিতে গেছেন, নিজেকে গর্বিত পিটার ট্যাগ দিলেও ভুল হবে না। হৃদির আজ পরপর 2টা অপারেশন ছিল, তাই বাধ্য হয়ে হৃদিকে যেতে হয়েছে হসপিটালে। হৃদি রোজকে সাথে নিতে চাইলে তীব্র মানা করে দেয়। মেয়ে নিয়ে কোনো রিস্ক নিতে নারাজ সে। যদিও হৃদির সাথে গার্ডের ব্যবস্থা করেছে তীব্র, তবুও হৃদি ব্যস্ত থাকবে। অপারেশন থিয়েটারে তো আর রোজকে নিয়ে যেতে পারবে না, তাই রোজকে নিজের কাছে রেখেছে তীব্র। ভেবেছিল রোজ ঘুমালে মিটিং শেষ করে বাড়িতে ফিরে আসবে, কিন্তু ছোট্ট রোজ তো ঘুমানোর জায়গায় তীব্রর সাথে খেলতে চায়। তাছাড়া মা ছাড়া খুব সহজে ঘুমায় না রোজ। তীব্র ছাড়া আবার কারো কাছে যাচ্ছেও না, কারো কাছে গেলে কেঁদে কেঁদে একাকার করে ফেলছে। তীব্র মেয়ের কান্না সহ্য করতে পারে না, তাই ঘন্টা 2 লেট করেই মিটিং শুরু করেছে। মিটিংয়ের প্রায় শেষের দিকে হৃদি হতভম্ব হয়ে ক্যাবিনে ঢোকে। তীব্র তখন মেয়েকে বুকে নিয়ে কাউচে শুয়ে আছে, বাকিটুকু লাবিব দেখছে। হৃদিকে দেখে রোজ ফুফিয়ে কেঁদে উঠল। হয়তো মাকে এতক্ষণ খুঁজে শেষে। রোজ চটজলদি মেয়ের কাছে এসে কাউচের মাথায় বসে কোলে তুলে নেয়, আদুরে গলায় বলল, এই তো মামুনি, আমি এই যে। রোজ বাবার দিকে একবার তাকিয়ে মায়ের বুকের সাথে মিশে গেল। হৃদি মেয়েকে এটা ওটা বলছে। এর মাঝেই তীব্র হৃদির কোলে মাথা রেখে পেটের দিকে মুখ গুছিয়ে দিল। হৃদি কেঁপে উঠে তীব্রর দিকে তাকিয়ে বলল, কি করছেন? তীব্র উত্তর না করে কামিজ তুলে উন্মুক্ত পেটে নাক মুখ গুজে দিল। হৃদি বিরক্ত কণ্ঠে বলল, ছাড়ুন, বাইরে লাবিব ভাইয়া আছে। এই রুম থেকে সব দেখা গেল, বাইরে থেকে এই রুমের কিছু দেখা যায় না জান, তাই এখন আমার আরামে ডিস্টার্ব করবেন না। হৃদি কটমট করে বলে, এটা কি ধরনের আরাম? ছাড়ুন তো। রোজ ঘুমাবে হয়তো, আমিও ঘুমাবো, সো ডোন্ট ডিস্টার্ব আস। হৃদি দীর্ঘশ্বাস ফেলে রোজের দিকে তাকিয়ে অবাক হলো। সত্যিই রোজ ঘুমে নিভু নিভু চোখে চেয়ে আছে। হৃদি মেয়েকে পরম স্নেহে বুকে নিতেই কিছুক্ষণে ঘুমিয়ে যায় রোজ। তীব্র একটু পর কোল থেকে মাথা তুলে হৃদিকে শুইয়ে দিল। মেয়েকে হৃদির এক বাহুতে শুইয়ে দিয়ে নিজের জন্য জায়গা করে নিল তীব্র।
হৃদির গলায় মুখ গুজে মেয়ে সহ এক হাতে জড়িয়ে ধরল হৃদিকে। হৃদি অবাক হলেও মুচকে হাসল। হাতটা তুলে তীব্রর সেট করা চুল এলোমেলো করে দিল। তীব্র কিছু বলল না, আরও একটু ছিটিয়ে গেল হৃদির মাঝে। হৃদি তীব্রর এই কাজে কখনো বাধা দেয় না। ভালো লাগে তার দুই পৃথিবী, তার সাথে তার পাশেই আছে সবসময়। এর বেশি কিছুই চায় না হৃদির। হৃদি মেয়েকে একটু ভালো করে ধরে নিজেও চোখ বুঝল। রবি ঠাকুর বলেছিলেন, ভালোবাসাকে বর্ণনা করা অসম্ভব, ইহা একটা অফুরন্ত রহস্য। তীব্রর মতো মানুষ যখন এই ভালোবাসা নামক জালে আটকা পড়তে পারে, তাহলে বীর ঠাকুরের কথা 100 ভাগ সত্য। আসলেও ভালোবাসা একটি অফুরন্ত রহস্য। কে কোথায় কিভাবে কারো ভালোবাসা শিখতে হয় তার রহস্যের মতোই। এই রহস্য ভেদ করা সম্ভব নয়। কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলল আমির চৌধুরী। আজকাল তার তীব্রকে নিয়ে ভাবতে ভালো লাগে, শান্তি পায়। ছেলে পাক্কা সংসারী হয়েছে। এখন সে আরামে চোখ বন্ধ করে দুনিয়া থেকে বিদায় নিতে পারবেন। আজকাল বউটাকে ভীষণ মিস করে আমির চৌধুরী। তিশা তার জীবনে এক ফালি সুখ ছিল, যদিও বিয়ের প্রথমে মেনে নিয়ে ছিল না আমির চৌধুরী। আমির চৌধুরী ছিল সাদা ফর্সা আর তিশা ছিল শ্যামকন্যা। কিন্তু সেই শ্যামকন্যা মেয়েটি ধীরে ধীরে তার ভালোবাসা দিয়ে তাকে বদলে দিল। তীব্র আর আমির চৌধুরীর কাহিনীর মাঝে শ্যামকন্যা হলেও দুজনেরটা ছিল ভিন্ন, রীতিতে গাথা। তিশার কথা মনে পড়তেই আমির চৌধুরী বহুত পুরনো অডিও প্লেয়ার চালু করেন। তিশা ছিল পুরনো জিনিসের শৌখিন, আর এই অডিও প্লেয়ারটা তার প্রিয় ছিল। এত আধুনিক জিনিস ছেড়ে তার খুব পছন্দ ছিল এটা। মাঝে মাঝে দুইজনে বসে গানের সুরে চন্দ্রবিলাস করতেন। অডিও প্লেয়ার চালু করতেই সেখানে বেজে উঠল অনেক পুরনো বাংলা গান। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসনি? আমির চৌধুরী নিজেও গুনগুনিয়ে উঠল। হৃদি মিষ্টি হেসে দরজা ভিড়িয়ে দিল। থাক, বাবার একান্ত সময় আর ডিস্টার্ব করলো না। হৃদি রোজকে নিয়ে আমির চৌধুরীর রুম থেকে বের হয়ে নিচে যেতেই আমিনা বেগমের রুমের সামনে দাঁড়ায়। আমিনা বেগম কারোর সাথে ফোনে কথা বলছেন। আমি পারিনি, আমার কাছে আসে না, ঘৃণা করে আমাকে হয়তো। তীব্র জানতে পারলে আস্ত রাখবে না। আমিনা বেগম আর কিছু বলার আগেই রোজ কেঁদে ওঠে। হৃদি হক চকিয়ে রোজকে সামলানোর ভঙ্গিতে কিচেনের দিকে যেতে যেতে বলে, আব্বু আসবে তো আম্মু, কাঁদে না শোনা, তুমি আমার লক্ষ্মী মেয়ে যে। আম্মু আজ তোমার জন্য ইয়াম্মি ইয়াম্মি কলিজা দিয়ে খিচুড়ি রান্না করেছে। আমার জানটা খাবে তো এখন ও। হৃদি নিজেকে সামলিয়ে নিয়ে রোজকে নিয়ে মহাব্যস্ত হওয়ার নাটকটা বেশ ভালোই করে। অবশ্য আর চোখে আমিনা বেগমের রুমের দিকেও তাকিয়ে দেখে। রুম আগের মতো হালকা ভেরানো না, লাগানো। হৃদির মনে সন্দেহ জাগে। আমিনা বেগম আবার নতুন কি পরিকল্পনা করছেন? আর তখন কি বললো, তীব্র জানতে পারলে আস্ত রাখবে না, মানে কি এটার? তীব্রকে কি বলবে হৃদি, নাকি নিজ হাতিয়ে দেখবে ব্যাপারটা? যাই হয়ে যাক, এবার আর আমিনা বেগমকে তার পরিবারের কোনো ক্ষতি করতে দেবে না হৃদি। মা মেয়ের সম্পর্ক অনেক আগেই শেষ, নতুন করে আর বলার কিছুই নাই। ভোর সকালে হাঁটতে বের হয় আমিনা বেগম। এই সুযোগের হৃদি চুপচাপ আমিনা বেগমের রুমে ঢুকে সব খুঁজেও কিছু পায় না। হতাশ হয়ে চলে আসতে নিলে নজর পড়ে আমিনা বেগমের ফোনের দিকে। এই ফোনেই তো কারোর সাথে কথা বলছিল। হৃদি চটফট ফোন নাম্বার দেখতে চেয়েও পারল না। আমিনার ফোন লক করা। হৃদির সন্দেহ আরও বাড়ল। তবে কি সত্যি আমিনা বেগম তার আবারও ক্ষতি করতে চায়? হৃদি কিছু একটা ভেবে রুম থেকে বেরিয়ে নিজের বেডরুমে আসে। বেডরুমে এসেই প্রথমে নজরে আসে তার পৃথিবী, ঘুমন্ত বাবা। মেয়ের দিকে এগিয়ে এসে মেয়েকে আদর করে। তীব্রর সাইডে বসল। ঘুমন্ত তীব্রর দিকে তাকিয়ে মনে মনে বলল, আমাদের মধ্যে আর কাউকে আসতে দিব না তীব্র। এবার যাই হোক, আমি আমার পৃথিবী ভিন্ন হতে দিব না। রোজ বা আপনার কোনো ক্ষতি হতে দেব না আমি। হৃদি ধীরে ধীরে হাত ছোঁয়ালো তীব্রর গালে। সুন্দর করে তীব্রর হাতটা একটু টেনে কম্বল উঁচু করে ওড়নার সাইডে রেখে একদম তীব্রর বুকে মিশে গেল হৃদিতা। তীব্র একটু নড়ে চড়ে ঘুম ঘুম কণ্ঠে বলল, ভোর সকালে আপনার রোমান্টিক হতে হচ্ছে, রাতে একটু রোমান্টিক হলেই তো পারেন। তীব্রর কথায় হৃদির গাল লজ্জায় লাল হয়ে গেল। বিড়বিড় করে আওড়ালো, অসভ্য পুরুষ। তীব্র হৃদিকে একটু চেপে ধরেই বলল, আপনার কাছে চরম অসভ্য হতে চাইছেন।
হৃদি মুচকি হেসে তীব্রর বুকে চুমু খেতেই তীব্র বলে, সিরিজ করছেন এই ভোর সকালে? হৃদি মুখটা একটু উঁচু করে তীব্রর দিকে তাকালো। মনে মনে কোথাও তো আবারও হারানোর ভয়টা ঘিরে ধরেছে হৃদিকে। আমেনা বেগম নতুন কি চাল চালবে? হৃদির ভাবনার মাঝে হৃদি বুঝতে পারে তার ঠোঁট জোড়া এখন তীব্রর ঠোঁটের দখলে। হৃদি তীব্রর ছোঁয়াটুকু সাদরে গ্রহণ করল। ভালোবাসা কি যদি প্রশ্ন করা হয়, তবে হৃদির উত্তর হবে তীব্র। ভালোবাসা বলতে তীব্রকেই বোঝো হৃদি। তীব্রর ভালোবাসার চিহ্ন হিসেবে নতুন একটা ভালোবাসা রোজ। দুজনের জান যার মধ্যে রয়েছে। তীব্র হৃদির ঠোঁট জোড়া ছেড়ে দিল, হাবাচ্ছে দুইজন। তীব্র হৃদিকে লজ্জা দিতে বলল, খেয়ে ফেলি আপনাকে। হৃদি তীব্রর কথায় চুপচাপ আবারও মাথা রাখলো তীব্রর বুকে। তীব্র দুহাতে জড়িয়ে ধরলো বুকের সাথে। যদিও হৃদির মুখটা দেখে কিছুটা চিন্তিত মনে হচ্ছে, তবে কারণটা এখন আর জানতে ইচ্ছে হলো না। তীব্র আলতো করে চুমু খেল হৃদির মাথায়। একপাশে শুয়ে থাকা মেয়ের ঘুমান্ত মুখটা দেখে চোখ বুঝে নিল। ধরণীতে এখন তপ্ত গরম। এই গরমের মাঝে কলেজ থেকে বাসায় ফিরে নীলিমার কাছে অসহ্যকর। বাস এসে নির্দিষ্ট জায়গায় থামতেই নেমে পড়ে না নীলিমা। বাস স্টপ থেকে বাড়ির দূরত্ব আরও বেশি দূরে। নীলিমা হেঁটে কিছু দূর গিয়ে একটা রিক্সা ডাক দিতেই পাশ থেকে কেউ একজন ডাক দেয়, নীল। নীলিমা পিছন ফিরে চমকে ওঠে, মৃদু স্বরে বলে, নিলয়। নিলয় নীরকে দেখে এগিয়ে আসে। নীর নিজেকে সামলে বলল, তুমি? নিলয় ও একই সুরে বলে, তুমি এখানে? নীর স্বাভাবিকভাবেই বলল, আমার বাসা এখানে, তাই তুমি এখানে? নিলয় মৃদু হেসে বলল, ফুফাতো ভাইয়ের বিয়েতে এসেছি, মনসুর আলীর বড় ছেলে, আমার কাজিন। নীলিমা স্বাভাবিকভাবেই বলল, ও আচ্ছা। নিলয় একটু ইতস্তত করে বলল, কেমন আছো? নীর বিস্তর হেসে বলল, খুব ভালো আছি আমি, আর তুমি? নিলয় নীরের দিকে তাকিয়ে অবাক হয়। এই তো কয়েক মাস আগেও সে শুনেছে নীলিমা নাকি ঘরবন্দি করে রেখেছে নিজেকে। তাদের বাড়ি ঘর ছেড়ে অন্য কোথাও চলে এসেছে। তবে নীলিমাকে তো দেখে তা মনে হচ্ছে না। সে নিজেকে ঘরবন্দি করে রেখেছে। হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে তার সামনে, কাঁধে ব্যাগ, হাতে বই। তুমি কি পড়াশোনা করছো? নীলিমা নিলয়ের প্রতি বিরক্ত হলেও বলল, হ্যাঁ পড়ছি, অনার্সে। আর কিছু বলবে? না মানে টায়ার্ড লাগছে, বাসায় যেতাম। বদলে গেছো। উচিত নয় কি? কোথাও বসে কথা বলি। বসে কথা বলার মতো ইম্পর্টেন্ট কিছু মনে করছি না। নীলিমা আর কিছু বলার আগেই ওর ফোন বেজে ওঠে। হৃদের কল। নীলিমা নিলয়কে বাই বলে ফোন রিসিভ করে রিকশায় উঠে বসে। নিলয় নীলিমার যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। নীলিমা ফোন রিসিভ করতেই ওপাশ থেকে হৃদ বলল, তুমি এখনো বাসায় পৌঁছাওনি? নীর মুচকি হেসে বলল, গাড়িতে 5 মিনিট আগে পৌঁছানোর কথা। আপনি কি ঘড়ি হিসাব করেন নাকি? জি ম্যাম, আপনার সব কিছুর হিসাব তো রাখতেই হবে। আসলে কিছুক্ষণ আগে কি? নীর ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, নিলয়ের সাথে দেখা হয়েছিল। হু ইজ হি? মানে নিলয় হলো আমার আগের। ও বুঝেছি, বাসায় গিয়ে ফ্রেশ হন, আমি পরে কল দিচ্ছি বলে ফোনটা কেটে দিল হৃদ। এদিকে নীর হতভম্ব হয়ে গেল ফোন কাটায়। হৃদ কি রাগ করলো? কিন্তু সে তো ইচ্ছে করে কথাটা বলেনি। হৃদ কি তাকে ভুল বুঝেছে? নীরের চোখে পানি টলমল করে উঠল। রাত তখন প্রায় 11টা বেজে 45 মিনিট। 12টা বাজতে গেছে। নীলিমা মনমরা হয়ে বসে আছে পড়ার টেবিলে। বারবার ফোনের দিকে তাকিয়েও কাঙ্ক্ষিত ব্যক্তির ফোন এলো না। নীরের চোখ পানিতে টলমল করে উঠল। এবার না পেরে কেঁদেই দিল। ঠিক তার 10 মিনিট পর ফোন বেজে উঠল। রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো এক পুরুষালী কণ্ঠ। কি করছো? নীর কান্না আটকে বলল, কিছু না। কান্না করছো নীর? না তো। কি হয়েছে আমাকে বলো, বাসায় কেউ কিছু বলেছে? তবে কিচ্ছু না। আরে বলো না রে বাবা, কি হয়েছে? আপনি কেন আমার ফোন ধরেননি? নিলয়ের সাথে আমি ইচ্ছে করে দেখা করিনি। 1 মিনিট, আমি কখন বললাম কিছু বলেননি, সেটাই তো সমস্যা। নীর ব্যস্ত ছিলাম আমি, জাস্ট বাসায় এসে তোমাকে ফোন দিয়েছি। কি থেকে কি ভেবে বসে আছো তুমি? শুনুন। জি ম্যাম। আমি বিয়ে করব। বিয়ে করবে মানে? কাকে বিয়ে করবে? আপনাকে।
তাহলে ঠিক আছে। তো কি ভেবেছিলেন? ভুলে অন্য কারো নাম মুখে আনলে এক্ষুনি তুলে নিয়ে আসতাম। নীলিমা মৃদু হাসল। নীর, হুম। চলে আসো না বউ হয়ে, একা ভালো লাগছে না। নীলিমা লজ্জায় লাল হয়ে ঝট করেই ফোন কেটে দিল। ইস, কি অবতার! এদিকে হৃদ সোফায় শরীর এলিয়ে মুচকি হাসল। অজান্তেই মেয়েটার প্রতি ভীষণ মায়া কাজ করছে হৃদের। হৃদি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে সে সরাসরি আমেনা বেগমকে প্রশ্ন করবে। আমি কি সত্যিই আপনার সন্তান? হৃদির কথায় চমকে ওঠে আমেনা বেগম। পিছনে ফিরে তাকায় হৃদির দিকে। কি হলো বলুন। আমেনা বেগম নিচু স্বরে বললেন, আমার গর্ভ থেকেই তো জন্ম। এমনটা কি হতে পারে না? আমি হয়তো ভুলক্রমে আপনার সন্তানের জায়গায় চলে এসেছি, মানে বাচ্চা বদলে গিয়েছিল। আমেনা বেগম হৃদির কথায় মলিন হাসল। কেন বলছিস এসব? কারণ আমি জানতে চাই আর কত ক্ষতি করলে আপনি শান্তি পাবেন। কি বলতে চাইছিস? নাটক করছেন? নাটক? বাহ, কে সেই লোক যার সাথে আপনি কথা বলছেন? কেন ক্ষতি করতে চাইছেন আমার? কি পাবেন ক্ষতি করে? সত্যি করে বলুন তো, কি চাই আপনার? তোর কেন মনে হয় আমি তোর ক্ষতি করব? আমিনার কথায় হৃদি হো হো করে হেসে উঠল। হাস্যকর, সত্যি হাস্যকর কথা বললেন আমেনা বেগম। যেন আপনি জানেনই না আপনি আদৌ কি ক্ষতি করেছেন আমার, ঠিক কত বড় ক্ষতি করেছেন আমার। আমি যদি আপনার করা পাপের হিসেব গুনতে শুরু করি তাহলে শেষ করতে পারবো না। এসব ড্রামা না করে সোজাসুজি বলেন, কার সাথে কথা বলছিলেন আপনি? আমিনা বেগম বিরস মুখে বলেন, ত্রিব্য তোকে খুব ভালোবাসে। হৃদি কটমট করে বলল, কথা করেছেন? আমিনা বেগম একটু থেমে বলল, ত্রিব্য ভীষণ ভালোবাসে তোকে। তোকে কেউ এত ভালোবাসবে কখনো আশা করিনি। হৃদির চোখ ছলছল করে উঠল। তবুও মুখে তাচ্ছিল্য হাসি ফুটিয়ে বলল, আপনি কি আমাকে হিংসে করছেন? আমিনা বেগম কিছুক্ষণ হৃদির দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, হিংসা করছি, তবে মা হিসাবে না, নারী হিসাবে। মা হিসাবে। হৃদি কটমট করেই বলল, মা হিসেবে বদদোয়া করছেন? আমিনা বেগম কিছু বলল না, চুপচাপ বসে পড়ল। শরীর যেন চলছে না। হৃদি বিরক্ত হয়ে বলল, বলছে না কেন? কে সেই? আমিনা বেগম একটু কড়া হুকুমেই বলল, বেরিয়ে যায় এক্ষুনি। হৃদি আজ জেনেই ছাড়বে। এমন ভঙ্গিতে কিছু বলার আগেই ফোন বেজে ওঠে আমিনা বেগমের। হৃদি ফোনের দিকে তাকিয়ে দেখে কোনো নামে সেভ করা নাই, কিন্তু আমিনা বেগমের চেহারায় সূক্ষ্ম ভাঁজ পড়েছে। হৃদি কিছু একটা ভেবে ঝট করে ফোন তুলে রিসিভ করে দিয়ে ওপাশ থেকে ভেসে এলো পুরুষালী কণ্ঠস্বর। হৃদি কণ্ঠস্বর শুনে থমকে গেল, অবাক দৃষ্টিতে চাইল আমিনা বেগমের দিকে। আমিনা বেগম নির্লসভাবে তাকিয়ে আছে হৃদির দিকে। হৃদির চোখে ভিজে টলমল জল গড়িয়ে পড়ল চোখ বেয়ে। আমিনা বেগম হৃদির দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে হৃদির হাত থেকে ফোন কেড়ে নেয়। এদিকে হৃদি প্রতিক্রিয়াবিহীন চেয়ে আছে আমিনা বেগমের দিকে। মুখ দিয়ে তার শব্দ বের হচ্ছে না, গলা যেন কেউ চেপে ধরেছে। আমিনা বেগম হৃদির অবস্থা দেখে ফোন কেটে দেয়। ধীর গতিতে বসে বিছানায়। হৃদি অনেক কষ্টে একটু শব্দ বের করে বলে, বাবা। আমিনা বেগম তিক্ত দৃষ্টিতে তাকালো হৃদির দিকে, যেন হৃদির মুখে বাবা শব্দটাই তিনি বিরক্ত। আমিনা বেগম চড়চড়ে মেজাজ দেখিয়ে বললেন, কোন মুখ দিয়ে বাবা বের হচ্ছে তোর? হৃদি ধপ করে বসে পড়ল মেঝেতে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে ওর। খুব কষ্টে বলল, আমায় কেন মারতে চায়? আমি কি ঠিক শুনলাম? আমিনা বেগম কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো। হৃদি অশ্রুসিক্ত নয়নে আমিনার দিকে অধীর আগ্রহে চেয়ে আছে। আমিনা বেগম হৃদির চেয়ে থাকা দেখে বলল, নিজে ডক্টর হয়ে আমাকে জিজ্ঞেস করছিস? হৃদিতা আমিনা বেগমের তেরা কথায় কিছু বলল না, খুব কষ্টে উঠে দাঁড়ালো। আমিনা বেগম হৃদির বিধ্বস্ত অবস্থা দেখে তপ্ত একটা নিঃশ্বাস ফেলল। আজ এই মুহূর্তে হৃদি সবচেয়ে কঠিন সময় পার করছে, তা আমিনা বেগম হৃদির অবস্থা দেখে বুকের ভেতর অস্থিরতা টের পেল আমিনা। তবে সে না কোনো অনুভূতি দেখালো আর না সান্ত্বনা দিল। এদিকে হৃদি দেওয়াল ধরে কয়েক কদম ঠেলতেই বুঝলো তার শরীর ভারী হয়ে আসছে। তবুও জোর করে আরও 2 কদম এগিয়ে ধপ করে বসে পড়ল মেঝেতে। আর কত কিছু তার অজানা, আরও কত রহস্য উদ্ঘাটন করতে হবে। হুট করেই কোথা থেকে ছুটে এলো তীব্র। অফিস থেকে ফিরে বেডরুমের দিকে অগ্রসর হতেই আমিনা বেগমের রুমের সামনে হৃদিকে এভাবে বসে থাকতে দেখে ছুটে এলো। কি হয়েছে জান? আপনি এইভাবে বসে আছেন কেন? হৃদি, কি হয়েছে? হৃদি কম্পিত হাত দিয়ে তীব্রকে জড়িয়ে ধরল। ধীর কণ্ঠে বলল,
আমাকে কেন মারতে চাইবে তীব্র? তীব্র হৃদির দিকে তাকিয়ে বলল। কে কে মারতে চায়? হৃদি আগে কিছু বলতে যাবে, তার আগেই ঢলে পড়ল তীব্রর বুকে। তীব্র চিন্তিত হয়ে বলল, ও শিট, এ জান, লাবিব, এ জান, জান। তীব্রর ভয়ঙ্কর এক ডাকে লাবিব সহ ছুটে এলো সবাই। ততক্ষণে তীব্র হৃদিকে সাবধানে কোলে তুলে রুমে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। ডয়ার থেকে একটা ইঞ্জেকশন বের করে পুশ করে দেয় হৃদির হাতে। হৃদিকে চেক করে গায়ে কয়েকটা কম্বল টেনে দেয়। ঘুমন্ত মেয়েকে বুকে নিয়ে হৃদির মাথার কাছে বসে আছে তীব্র। প্রায় 1 ঘন্টা হয়েছে হৃদির এখনও জ্ঞান ফেরেনি। তীব্র ঘুমন্ত মেয়ের মুখটা দেখে তাকালো ঘড়ির দিকে। আরও ঘন্টাখানেক পর হৃদির জ্ঞান ফিরবে। তীব্র দীর্ঘশ্বাস ফেলে মেয়েকে হৃদির পাশে শুইয়ে দিল। অনেক কষ্টে কেঁদে কেঁদে ঘুমিয়েছে রোজ। তীব্র মেয়েকে শুইয়ে ওয়াশরুমে ঢোকে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বের হয়ে এসে সোজা চলে যায় আমেনা বেগমের রুমের দিকে। সামনাসামনি বসে আছে আমেনা বেগম আর তীব্র। তীব্র খুব শান্ত কণ্ঠে বলল, হৃদি কিভাবে জানলো? আমেনা বেগম চিন্তিত হয়েই বললেন, রূপেশের সাথে ফোনে কথা বলার সময় শুনেছিলাম মনে হয়। পুরোটা বুঝতে পারিনি, মনে করেছে আমি ওর ক্ষতি করতে চাইছি। কিন্তু আমাকে এসে জিজ্ঞেস করার মাঝেই রূপেশের ফোন আসে। ফোন রিসিভ করে রূপেশের বলা কথা শুনে ফেলে। তীব্র দীর্ঘশ্বাস ফেলে শরীর চেয়ারে একটু এলিয়ে দিয়ে বলল, আমি ছাড় দিই, কিন্তু ছেড়ে দিই না। ওই যেটা কথা আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার দরে। রূপেশ মির্জার সময় ঘনিয়ে এসছে। আমিনা বেগম ভয়ার্ত দৃষ্টিতে তাকালো তীব্রর দিকে। তীব্রর ক্ষমতা সম্পর্কে ধারণা আছে তার। নিহাত এখন শান্ত পর্যায়ে আছে। আমিনা বেগম ভয়ার্ত কণ্ঠে বলল, তুমি বলেছিলে তুমি রূপসকে কিচ্ছু করবে না। তীব্রর শীতল দৃষ্টি মুহূর্তেই বদলে গেল। ভয়ঙ্কর ঠান্ডা কণ্ঠে বলল, আমার কলিজে হাত দেবে, আর সে হাতকে আমি সাজিয়ে রেখে চুম্বা খাবো? ছ্যা, বারে জীবন। ও 2 টাকা রূপেশ মেরেছে আমার কলিজে হাত দিয়ে রেহাই পেত? নেহাত বইয়ের জন্মদাতা পিতা। নয়তো তীব্র চৌধুরী তার শত্রুকে তার ক্ষতি করার জন্য বাঁচিয়ে রাখে না কখনো। আমিনা বেগম তীব্রর কথায় ফুঁপিয়ে উঠল, ওর কোনো ক্ষতি করো না তীব্র, আমি ওকে খুব ভালোবাসি। তীব্র বিরক্তকর কণ্ঠে কটমট করেই বলল, আপনার ভালোবাসা বাঁচিয়ে রেখে আমি ওর বউকে কি কবরে ঢোকাবো? রিডিকিউলাস। আপনার মনে হয় আমি তীব্র চৌধুরী তো ভালো মানুষ? আমিনা বেগম তীব্রর দিকে তাকালো। তীব্র পাশের চেয়ারটা লাথি মেরে বলল, ছ্যা, বালের ভালোবাসা। বা নিজের সন্তানের মতো হতে পারেননি, কিন্তু প্রেমিকের জন্য প্রেম উতলে উতলে পড়ছে আপনার। আর কি বললেন? আপনি অনেক ভালোবাসেন ওই নোংরা ন্যারো মাইন্ডের লোকটাকে। থুতু ফেলে আপনার ভালোবাসা। আমিনা বেগম ভয়ার্ত দৃষ্টিতে তাকালো এবার তীব্রর দিকে। তীব্র শান্ত কণ্ঠের হুমকিতে আবারও বলল, আমার বউ আর বাচ্চা আমি ওভার পসেসিভ। সে ডোন্ট ট্রাস্ট মি। আমি যদি তাদের জন্য বদলাতে পারি, তাহলে বুঝেন আমি ঠিক কতটা বদলাতে পারি। আর রিপিট, ডোন্ট ট্রাস্ট মি। কথাটা বলেই বসা থেকে চেয়ারে একটা লাথি দিয়ে বেরিয়ে যায় তীব্র। টকবক করতে থাকা রাগটা মাথাচাড়া দিয়ে উঠছে তীব্রর। লাবিব দুরু দুরু বুক নিয়ে এবার তীব্রর রুমের ব্যালকনির দিকে। লাবিব দুরু দুরু বুক নিয়ে একবার তীব্রর রুমের ব্যালকনির দিকে, আবারও তাকালো তীব্রর দিকে। ব্যালকনিতে তাকানোর কারণ হলো, যদি ম্যাজিকের মতো তীব্রর এই রাগটা শান্ত করার মানুষটা জেগে থাকত। তবে বসের রাগ নিয়ে সে কনফিউজ। তীব্র চৌধুরী রাগ হলে তো মানুষ খুন করে, তবে আজ গাছকে ছিন্ন ভিন্ন করছে। এটা কি বসের নতুন রাগ ঝাড়ার পদ্ধতি? বড় একটা গাছের গুঁড়িতে কুড়াল দিয়ে কুপিয়েই চলেছে গত 30 মিনিট যাবৎ। ইতিমধ্যে 2টো কুড়ালি শেষ। এটা 3 নম্বর। রাগ কি গাছের উপর ঝাড়ছেন নাকি বসের মাইন্ডে অন্য কিছু চলছে? এদিকে আমির চৌধুরী তীর সহ বাকিরা অসহায় চোখে সবটা দেখছে। এই ভর সন্ধ্যায় ছেলের এমন গাছ কাটার অভিযানে চরম বিরক্ত হলেও এখন ছেলেকে কিছু বলা মানেই বিপদ। আপাতত চেয়ে দেখা ছাড়া আর কিছু করার নেই আমির চৌধুরীর। রোজের কান্নার শব্দে ঘুম ভেঙে যায় হৃদির। মাথা ভার হয়ে এসেছে তার। রোজের কান্নার শব্দ জোরালো হতে হৃদি উঠে বসল। এদিক ওদিক না চেয়ে কোলে তুলে নিল মেয়েকে। উঠে লাইট অন করে রোজের খাবার তৈরি করতে লাগলো। রোজকে খাবার খাইয়ে দিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো তীব্র নেই। তবে বাইরে থেকে খটখট শব্দ কানে আসতে ব্যালকনিতে যায় হৃদি। ব্যালকনিতে দাঁড়িয়ে বাগান বরাবর তাকাতেই চোখ ছানাবড়া হয়ে গেল। একটা মোটা গাছের গোড়া কেটে কমপ্লিট করে ফেলেছে প্রায়। আর একটু হলেই বিশাল বড় গাছটা ধফাস করে মাটিতে পড়বে।
হৃদি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। বডিগার্ডরা গাছ পড়ার অংশকায় আশেপাশে সব সরিয়ে ফেলেছে। তীব্রর উদাম শরীরে মাংসপেশি ফুলে উঠেছে, যা রাগের বহিঃপ্রকাশ। হৃদি কিছুক্ষণ হতভম্ব হয়ে ছুটল নিচে। হৃদিকে নিচে আসতে দেখে সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। আমির চৌধুরী হতাশ কণ্ঠে বললেন, যা থামা গিয়ে। হৃদি ছুটে তীব্রর কাছে গেলেও দূরত্ব বজায় রাখল, কারণ তার কোলে ছোট্ট রোজ আছে। রোজ বাবাকে পেছন থেকে দেখেই তার ভাষায় অ আ তা তা করে হয়তো ডাকলো বাবাকে। অদ্ভুত না, তবে সত্যি। রোজের ডাকে কুড়ালের শেষ বাড়ি গাছে দিয়ে থামে তীব্র। রাগে গজগজ করতে থাকা মস্তিষ্ক যেন শান্ত হলো। ঝট করে রোজও হৃদির দিকে ঘুরে তাকালো। কিন্তু এখানে ঘটল আরেক বিপত্তি। সাদা ফর্সা চেহারা লাল রক্তবর্ণ হয়ে আছে। সিল্কি চুলগুলো ঘামে ভিজে কপালে পড়ে আছে। ঘেমে নিয়ে একাকার অবস্থা। রোজ বাবার ভয়ঙ্কর রূপের সাথে পরিচিত না, তাই তীব্রকে দেখা মাত্রই চিল্লিয়ে কেঁদে উঠল। তীব্র রাগ মুহূর্তে পানি হয়ে গেল। হাতের কুড়ালটা ফেলে দিয়ে অসহায় দৃষ্টিতে তাকালো মেয়ের দিকে। মেয়ে যে তাকে দেখে কাঁদছে এটা বেশ বুঝতে পেরেছে তীব্র। তীব্র এক দৌড়ে সুইমিং পুলে ঝাঁপ দেয়। এদিকে তীব্র ঝাঁপ দিতেই বিশাল বড় গাছটা হেলে পড়ে মাটিতে। হৃদি সব রেখে মেয়েকে চুপ করানোর চেষ্টা করছে। কিছুক্ষণ এদিক ওদিক করে রোজ শান্ত হলে হৃদি তীব্রর দিকে তাকালো। মেয়েকে শান্ত দেখে তীব্র আধুরে গলায় বলল, মামনি, এই তো পাপা এখানে। রোজ পানিতে বাবাকে দেখে গোল গোল চোখ করে চাইল বাবার দিকে। তীব্র শান্ত স্নিগ্ধ মুখ দেখে রোজ হাত বাড়িয়ে বাবার কাছে যেতে চাইল। তীব্র বিস্তর হাসল। মেয়ের সাথে পানিতে থেকে বিভিন্ন খুনসুটি করে উঠে আসলো পুল থেকে। এদিকে সবটা নীরব দর্শকের মতো দেখা মানুষগুলোও যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। সেই কখন থেকেই মেয়েকে বুকে জড়িয়ে ধরে চুমু দিয়ে যাচ্ছে তীব্র। পুল থেকে উঠে এসে শাওয়ার নিয়ে মেয়েকে বুকে চেপে ধরেছে। ইস, কল্পনা করলেও তীব্রর বুকে ছুরিঘাত হচ্ছে যে। রোজ তাকে দেখে কেঁদেছে, তার কাছে আসতে ভয় পেয়েছে। রোজের তাকে দেখে কান্না করে। ভয় পাওয়াটা যেন তীব্রর কাছে বিষাক্ত এক অনুভূতি। সে অনুভব করছে এক তিক্ত অভিজ্ঞতা। হৃদি তখন থেকে তীব্র আর রোজের দিকেই তাকিয়ে আছে। রোজ বাবাকে পেয়ে এখন যতটা প্রফুল্ল আছে, কিছুক্ষণ আগেও তীব্রকে দেখে ভয়ে কেঁদেছে। হৃদি দেখেছে রোজের কান্নার তীব্র থমকে যাওয়া। রোজের সামান্য একটু কান্নায় যেন তীব্র চৌধুরী পুরো সত্তা নড়ে উঠেছিল। তীব্র চৌধুরী, হৃদয়হীন মানুষ বলে জানা লোকটারও নিজের সন্তানের প্রতি অগাধ ভালোবাসা আছে। হুট করে হৃদি বলল, আমি কি করেছি তীব্র? তীব্র ঘুমন্ত মেয়েকে বুকে আগলে নিয়ে তাকালো হৃদির দিকে। এতক্ষণ বাবার সাথে খেলে খেলে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে রোজ। তীব্র মেয়ের কপালে আলতো করে চুমু দিয়ে বলল, জানা কি জরুরি? হৃদি একটু চুপ থেকেই বলল, রোজ আপনাকে ওই অবস্থায় দেখে কেঁদেছে, কষ্ট পেয়েছে তাই না? তীব্র হৃদির দিকে তাকিয়ে বুঝলো হৃদির অবাক্ত কথা। তবে হৃদি এখন কাঁদছে না, বরং চুপচাপ শান্ত হয়ে বসে আছে। তীব্র মেয়েকে তার দোলনায় শুইয়ে দিয়ে হৃদির কাছে এসে দাঁড়ালো। হৃদির হাত ধরে দাঁড় করিয়েই বলল, শুরু থেকে শুরু করতে হবে তাহলে। হৃদি তীব্রর কথা না বুঝে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল তীব্রর মুখের দিকে। তীব্র হৃদির হাত ধরে টেনে নিয়ে গেল আমিনা বেগমের রুমে। হৃদি আর তীব্রকে হুট করে দেখে কিছুটা ঘাবড়ে গেলেন আমিনা বেগম। হাতে থাকা ফোনটা ধাপ করে পড়ে গেল বেডে। সেখান থেকে ভেসে আসলো কথাগুলো, রোজকে নিয়ে কোনো মতো পালিয়ে এলেই তীব্র বাধ্য হবে শোনা। তুমি আমাকে ভালোবেসে এইটুকু করতে পারবে না? কথা শেষ হতেই হৃদি ফোন তুলে খুব স্বাভাবিকভাবেই বলল, বাবা। ওপাশে থাকা ব্যক্তি চমকে উঠে। হুট করে মনে পড়ে যায় গুটি গুটি পায়ে তার সাথে খেলতে থাকা মায়াবী মুখটা। হৃদি ওপাশ থেকে কোনো আওয়াজ না পেয়ে বলল, আশা করছি খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হচ্ছে আমার। বলে ফোনটা কেটে এগিয়ে দিল আমিনার দিকে। আমিনা বেগম অবাক হয়েছে হৃদিকে শান্ত দেখে। এতক্ষণ তো হৃদির কেঁদে কেঁদে একাকার হওয়ার কথা, তবে হৃদি শান্ত কেন? হৃদিতা আমিনা বেগমের অবাক হওয়া মুখের দিকে তাকিয়ে বলল, আমি জানতে চাই কেন আপনারা আমায় এত ঘৃণা করেন? কি এমন করেছি আমি? আমিনা বেগম নিরস মুখে বললেন, ভালোই তো আছিস, এত অতীত ঘেটে কি লাভ? হৃদি তাচ্ছিল্য হাসল। এতটা ঘৃণা করেন যে শেষ করেই ফেলতে চাইছেন, এরপরেও বলছেন অতীত ঘেটে কি লাভ? সত্যি আমি আপনাদের কেউ? তো সত্যি আপনি আমার মা, নাকি আমি আপনার কোনো নাজায়েজ অবৈধ একদম ফালতু কথা বলবি না।
কি জানতে চাস তুই? হ্যাঁ, কি জানতে চাস? কেন তোর নিজের বাবা তোকে মারতে চায়, তাই তো? তোর বাবা তোকে মারতে চায় তোর সম্পত্তির জন্য। রীতি অবাক হয়ে বলল, সম্পত্তি আমার? আমিনা বেগম তেজি সুরেই বললেন, হ্যাঁ, তোর বিশাল সম্পদের একমাত্র মালিক তুই। রীতি তখনও অবাক হয়েই বলে, আমি? হ্যাঁ তুই। কোন সম্পত্তি? কিসের সম্পত্তি? তোর নানার বিশাল সম্পদের মালিক তুই, সাথে তোর দাদারও। রীতি না বুঝে ড্যাব ড্যাব করেই তাকালো। মানে? জানতে চাইছিলি না আমি তোর নিজের মা কিনা? তো সত্যি এটাই যে আমি তোকে জন্ম দিয়েছি, কিন্তু তোর নিজের মা আমি না, তোর বায়োলজিক্যাল মাদার আদিয়া খান। রীতি ব্যালেন্স ছাড়াতেই তীব্র চট করে জড়িয়ে ধরল। বিস্ময় নিয়ে তাকিয়ে আছে হৃদি আমিনা বেগমের দিকে। আমিনা বেগম তপ্ত একটা নিঃশ্বাস ফেলে হৃদির দিকে তাকালো একবার, এরপর জানালার পাশে গিয়ে দাঁড়ালো। আমিনা বেগম দূর আকাশের দিকে তাকিয়ে বললেন, তোর মা আদিয়া খান, খান গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রির একমাত্র ওয়ারিশ। আদিল খানের একমাত্র মেয়ে আদিয়া। তুই দেখতে তোর নিজের মা আদিয়ার মতোই। হৃদি কাঁপা কাঁপা গলায় বলল, আমার মা আপনি না? তবে উনি? আমিনা বেগম হৃদির অবস্থা দেখে হাসল, আবারও আকাশের দিকে তাকিয়ে বললেন, আমি রূপেশকে পালিয়ে বিয়ে করেছিলাম, কারণ বাবা আমার আর রূপেশের বিয়ের জন্য না করে দেয়। বাবা হয়তো জানতেন রূপেশ সুবিধার মানুষ না, কিন্তু আমি ছিলাম তার প্রেমে অন্ধ, তাই পালিয়ে বিয়ে করি। এরপর আর বাবা আমাকে মেনে নেয়নি, তাই চৌধুরী বাড়ির সাথে আমার কোনো সম্পর্ক ছিল না বিগত অনেক বছর ধরে। হৃদি নিস্তব্ধ হয়ে তাকিয়ে আছে আমিনা বেগমের দিকে। আমিনা বেগম একটু থেমে আবারও বললেন, আমার বিয়ের 2 বছর পর আমার কোল আলু করে যমজ সন্তানের জন্ম হয়। রূপ আর হৃদের তখন 2 বছর। রূপেশ রাতে বাড়ি ফিরে গোসলে গেছে, তখন ওর ফোন বেজে ওঠে। আমি রিসিভ করে কিছু বলার আগেই উপাস থেকে ভেসে আসে মিয়েলি কণ্ঠস্বর, রূপেশ, আজ ডক্টরের কাছে যেতে হবে। তুমি না বললে তুমি আজ ছুটি নিয়ে আসবে? আমি অবাক হয়ে তাকিয়েছিলাম ফোনের দিকে। উপাস থেকে হ্যালো হ্যালো করলেও আমি ছিলাম বাকরুদ্ধ। হুট করেই আমার হাত থেকে ফোন কেড়ে রূপেশ আদুরে গলায় মেয়েটাকে বলল, আমি আসছি দিয়া, তুমি চিন্তা করো না। পুলিশের চাকরি জানোই তো, আমি এক্ষুনি আসছি। রূপেশ ফোন কাটতেই আমি চেঁচামেচি শুরু করি আদিয়াকে নিয়ে। সেদিন রূপেশ আমাকে সবটা বলে। আদিয়া খান হচ্ছে রূপেশের প্রথম স্ত্রী। পারিবারিকভাবে 6 বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের 6 বছর এখনও তাদের কোনো সন্তান হয়নি। মূলত সমস্যা ছিল তোর মায়ের। ডক্টর বলেছে সে মা হতে পারবে না। এতে খুব ভেঙে পড়ে আদিয়া। আদিল খান মেয়েকে সর্বোচ্চ চিকিৎসা করালেও কোনো লাভ হয়নি। তবে ডক্টররা জানান যে এখন সারোগেসির মাধ্যমে বাচ্চা নেওয়া যাচ্ছে। আদিল খান তাই রূপেশ আর আদিয়াকে সারোগেসিকে মাধ্যমে হিসাবে বাচ্চা নিতে বলে, কারণ তার বিশাল সম্পদ তিনি অনাগত বাচ্চার নামে উইল করে দিবে, নয়তো তার মৃত্যুর পর 4 ভাগের 3 ভাগ সম্পত্তি ট্রাস্টে চলে যাবে। রূপেশ সম্পত্তির লোভ আর আমাদের ভবিষ্যতের ভাবনা থেকে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে তোর সারোগেট মাদার করে। আদিয়া তখনও জানতো না যে আমি রূপেশের দ্বিতীয় স্ত্রী। সারোগেসির 1 মাস পর থেকে আমি, হৃদ, রূপ সবাই খান বাড়িতেই ছিলাম। আদিয়া, রূপালী আর হৃদকে খুব ভালোবাসতো। আমাকে ওদের কিছু করতে দিত না, সব নিজে করতো। আমার বিশেষ খেয়াল রাখতো, তাও নিজে। আদিয়া মাঝে মাঝে আমাকে বলতো, আমি তোমার এই অনুভূতি কখনো অনুভব করতে পারবো না। তুমি খুব লাকি, তুমি চাইলে আমার সাথে আমার বোন হয়ে থাকতে পারো। কিন্তু আমি তোকে নিজের অস্তিত্বে মেনে নিতেই পারতাম না। সবটা শুধু দাঁত কিটমিট করে সব সহ্য করতাম। তোর প্রতি বিশেষ কোনো দরদও কাজ করতো না আমার কখনো। একদিন রূপেশ আর আমার কথায় তোর নানা শুনে নেয় আর সবটা জেনে যায়। এত কিছু তোর নানা মানতে নারাজ ছিল। সে রূপেশকে জানে মারার হুমকি পর্যন্ত দেয়। তুই হলে তোকে নিয়ে আদিয়া তোর বাবার ডিভোর্স করাবে বলে ঠিক করে। কিন্তু রূপেশ সম্পত্তির কোনো মতেই হারাতে চায় না, তাই আদিয়াকে বোঝায়, ইমোশনাল ব্ল্যাকমেইল করে। রূপেশের কথায় আদিয়া তোর নানুকে অনেক বোঝায়। তোর নানুও মেয়ের মুখের দিকে তাকিয়ে তোর জন্য সবটা মেনে নেয়। তুই তখন আমার পেটে 8 মাসের। আদিয়া তখন জানতে পারে ওর নিজের মেয়ে হবে। সে যে কি খুশি ছিল, পুরো হসপিটালে মিষ্টি বিতরণ করেছিল সেই দিন। এইটুকু বলে থামলো আমিনা, আবারও সেই দূরাকাশের দিকে তাকিয়ে বললেন,
জানিস তোর বাবার থেকে ধোকা পেয়েও আদিয়া তোর বাবার প্রতি কোনো অভিযোগ রাখেনি তোর মা। সে সন্তান জন্মদানে অক্ষম বলে মেনে নিয়েছিল সবটা, কারণ তোকে পেয়ে সে খুশি ছিল অনেক। কিন্তু হঠাৎ করেই মেনে নেওয়া সবটা বদলে গেল। আমার আমার আম্মু কোথায়? আমিনা বেগম হৃদির কাপা কাপা গলায় বলা কথা শুনেন অনেক বড় সত্যি অজানা ছিল তার। আম্মু ডাকটাকে সহজে ডেকে উঠল হৃদি। একেই তো হয়তো বলে আত্মার সম্পর্ক, রক্তের সম্পর্ক।